জিন বশীকরণ কিংবা জিনকে বশ করা আমরা প্রায় সময় শুনে থাকি। বিভিন্ন কবিরাজ কিংবা বিভিন্ন হুজুর জিন বশ করে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজ করায়, এবং বিশেষ করে জিনের চলাফেরা সব থেকে বেশি হয় বিভিন্ন ঝোপঝাড়, পরিত্যক্ত স্থান কিংবা সব থেকে বেশি বাথরুমে। জি হ্যাঁ, বাথরুমে সব থেকে বেশি জিনের আনাগোনা বেশি থাকে। আজ ঠিক এমনই একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেখানে একটি বদ জিন বশ করার জন্য বাথরুমে চেষ্টা চালানো হয় এবং সেই বশীকরণ করতে গিয়ে কিছু ছাত্রদের সাথে ঘটে একটি ভয়াবহ ঘটনা। এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লার একটি মাদ্রাসায়, আর এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্র সাদিক নামের একজন ভাই। আসসালামু আলাইকুম। তো আজকের টাইটেল থেকে বুঝে যাচ্ছেন আজকে কোন ধরনের এবং কেমন ঘটনাটি আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আর বেশি দেরি না করে ঘটনাটি এক্সপিরিয়েন্স করা যাক। ঘটনাটি আমাদের সাথে যখন ঘটে তখন সালটি ছিল 2016 সালের সেপ্টেম্বরের মাসের ঘটনা। আমি তখন মাদ্রাসায় পড়তাম এবং মাদ্রাসায় আমার পড়াকালীন ছিল সেই মাদ্রাসায় আনুমানিক 2 বছরের মতো। আমি মাদ্রাসার নাম কিংবা স্থান আমি বলতে চাচ্ছি না, কারণ এটা খুব একটি সেন্সিটিভ বিষয়। তো যেহেতু সেখানে আরও অনেক ছাত্র পড়ে, তো এই ধরনের ঘটনা বলে সরাসরি তাদের মধ্যে ভীতি বা ভয়ভীতি আমি প্রকাশ করতে চাচ্ছি না, দেখে আমি স্থানটি সম্পূর্ণ গোপন রাখতেছি। তো ঘটনাটি যখন আমার সাথে ঘটে তখন আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি 3 মাস। আমি এবং আমার 4-5 জন বন্ধু মিলে আমরা একটা রুমে থাকতাম একসাথে। তো সেই মাদ্রাসায় আমাদের একটা পড়ার টাইম টেবিল ছিল যে প্রতিদিন এশার আগ পর্যন্ত আমরা পড়তাম, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা যে যার মতো ঘুমাতে চলে যেতাম। তো সেই মাদ্রাসায় আমাদের একটা ব্যাচ সিনিয়র একজন বড় ভাই, তো তার মুখ থেকে আমরা একদিনকার রাত্রেবেলা শুয়ে একটা ঘটনা শুনলাম যে বাথরুমে নাকি এরকম জিনের আনাগোনা থাকে এবং চাইলেই নাকি এই ধরনের জিন বশ করা যায়, এবং জিন বশ করে নাকি তাদের দ্বারা যে কোনো ধরনের কাজ হাসিল করে নেওয়া যায়। তো বড় ভাইয়ের কাছ থেকে জানতে চাইলাম যে কিভাবে কি। তো তখন বড় ভাই আমাদেরকে বলল যে একটা কিতাব আছে, সেখানে জিন বশ করার বিভিন্ন ধরনের কৌশল ব্যাখ্যা করা আছে। তো তার মধ্যে একটি কৌশল ছিল বাথরুমে গিয়ে প্রতিদিন লাইট অফ করে সেই বাথরুমে টানা 14 দিন উইদাউট এনি গ্যাপ, মানে কোনো ধরনের গ্যাপ দেওয়া যাবে না, টানা 14 দিন কিছু কর্মকাণ্ড বা কিছু আমল আছে যেগুলা যথাযথভাবে ফলো করলে আপনি সেই জিন বশ করতে পারবেন। তো সেই ভাইটার কাছ থেকে খুব কৌতূহলবশত আমরা 4-5 জন বন্ধু মানে তাকে এক পর্যায়ে খুব ফোর্স করলাম যে সেই কিতাবটা আমাদেরকে একটু বলুন কোন কিতাব। তো ভাই আমাদেরকে একটা সময় বলল যে অমুক একটা কিতাবে এই ধরনের জিনিসগুলাই লেখা। তো আমরা পরদিন মাদ্রাসা লাইব্রেরিতে যাই এবং সেই লাইব্রেরি থেকে আমরা সেই কিতাবটা পাই। তো রীতিমতো কিতাবটা এনে আমরা খুব কৌতূহলবশত রাত্রেবেলায় সবাই গোল হয়ে বসে সেই আমরা মানে পৃষ্ঠাটা খুলে যেখানে লেখা আছে কিভাবে বাথরুমে থাকা জিনকে বশ করা যায়। তো আমি, আমার বন্ধু, তবে আমার 2-3 জন বন্ধু ছিল খুবই ভীতু টাইপের, তো তারা এই বিষয়ে কোনোভাবে আগ্রহ দেখাচ্ছিল না। তো আমি আর আমার বাকি আরেকটা বন্ধুর আগ্রহ ছিল সব থেকে বেশি। তো আমরা সিদ্ধান্ত নেই যে আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা কন্টিনিউ করব। তবে সেই বইয়ে কিছু শর্ত খুব ভালোভাবে লেখা ছিল যে আপনি এই 14 দিন যখন এই কাজগুলা বাথরুমে করবেন আপনাকে নির্ভয় থাকতে হবে, মনে চুল পরিমাণ ভয় রাখা যাবে না, এবং 14তম দিন যেদিন আপনার সামনে একটি জিন উপস্থিত হবে আপনি যদি সেই মুহূর্তে ভয় পান কিংবা আপনার চালচলনে বা আপনার কথাবার্তায় যদি জিন বুঝতে পারে যে আপনি ভয় পাচ্ছেন, তাহলে সেটা আপনার উপর আসর করবে।
আর যদি আপনি সেই সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং ন্যূনতমভাবে যদি না ভয় পান, তাহলে সেই জিন আপনার বশ হয়ে যাবে, মানে আপনার কথা শুনবে, আপনার হুকুম পালন করবে। শর্ত ছিল এটা। তবে এই 14 দিন নানা রকম তারা আপনাকে ভয় দেখানোর এবং আপনাকে বিফল করানোর সর্বোচ্চ চেষ্টা করবে। তো আমরা এই সব ঘটনা ভালোভাবে শুনে বুঝে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেই যে আমরা এই কাজটা শুরু করব। তো আমরা 2 জন বন্ধু এই কৌশলটা পুরোপুরিভাবে রপ্ত করে নিলাম, কারণ বাই চান্স ইন কেস যদি আমাদের 2 জনের মধ্যে কারো দ্বারা না হয়, তাহলে আমরা পরের জন এটা চেষ্টা করব। তা রীতিমতো প্রথমবার আমি এই কাজটা করি নাই। আমার যে বন্ধু ছিল সে সিদ্ধান্ত নেয় সে যাবে। তো সে প্রতিদিন রাত্রে মধ্যরাতে রাত 2টা বা 2:30টার দিকে সে এরকম বাথরুমে যেত, লাইট টাইট অফ করে বাথরুমের দরজা লাগিয়ে সে যে আমলগুলো ছিল সে আমলগুলো করতো। তো স্বাভাবিকভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সে খুব নর্মালি কাজগুলো করতে লাগলো। সে বলল যে বন্ধু এরকম কিছুই হচ্ছে না, স্বাভাবিক, ভয়ের তেমন কিছু নেই। তো এভাবে 7 দিন পার হলো। পার হওয়ার পর 8ম দিনের ঘটনা। সেদিন আমার বন্ধু গেল। তবে সে যেদিন মানে বাথরুমে গিয়ে কাজটা করতে লাগলো, সে হঠাৎ অনুভব করলো যে কিছু একটা বাথরুমে তার সাথে ঘোরাফেরা করতেছে। মানে এমন না যে স্টিল, মানে মনে হচ্ছে যেন চারদিকে তাকে ফলো করে কেউ একজন হাঁটতেছে, সেইটা ফলো করলো। এবং সেই কিতাবে একটা কথা লেখা ছিল যে অবশ্যই চোখ বন্ধ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ডাক না আসে। তো আমার বন্ধু চোখ বন্ধই রাখলো, কিন্তু তার মনে একটা ভয় কাজ করতে লাগলো যে কিছু একটা তাকে ফলো করে ঘুরতেছে। এবং সেদিনটা বেশ সে কিছুটা ভয় পায় এবং তার কর্মকাণ্ড সম্পূর্ণ শেষ করে সে বাথরুম থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এসে আমাকে বলল যে আজ আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটলো। তো আমরা পূর্বে থেকে এই ধরনের প্রস্তুতি মাথায় নিয়ে রাখছি যে আমাদের এই ধরনের সমস্যা হলে আমরা শক্ত থাকবো। তো এর পরবর্তী দিনগুলা 9ম দিন, 10ম দিন, 11তম দিন আমার বন্ধুর সাথে একই রকমভাবে জিনিস ঘটতে লাগলো এবং তাকে আরও বেশি ভীতি দেখাতে লাগলো। যেমন বাথরুমের কল আপনি চালু হয়ে যাওয়া, পানি পড়া, ঝর্ণা চালু হয়ে যাওয়া এবং বাথরুমের মগ এদিক সেদিক পড়ে যাওয়ার সাউন্ড রীতিমতো হতে লাগলো। তা আমার বন্ধু খুব সাহস করতে লাগলো। তবে বিশেষ ঘটনা ঘটলো 11তম দিন গিয়ে। আমার বন্ধুর শরীর প্রচণ্ড খারাপ হয়ে উঠলো। তার এতটা পরিমাণে জ্বর আসলো যে সে বিছানা থেকে কোনো মতে উঠতে পারতেছিল না। তবে আমাদের সেই কিতাবে একটি শর্ত ছিল যে এই কাজটি করতে হলে টানা 14 দিন একটানা করতে হবে। তো আমি আমার বন্ধুকে অনেকভাবে বললাম যে আমরা এই পর্যন্ত আইসির পিছিয়ে যেতে পারি না, তুই আজকে একটু কষ্ট করে যা। তো আমি তাকে খুব ধরে ওয়াশরুমে মানে পাঠালাম বাথরুমে। সেদিনকা 12তম দিন, তার উপর মানে তাকে বাথরুমে রীতিমতো 2-3 বার তার পিঠে ধাক্কা মারা হয় এবং সেই ধাক্কাটা এতটাই ফোর্স ছিল আর সে এতটা পরিমাণে ভয় পাইছিল যে সে বাথরুম জোরে জোরে মানে বাড়াবাড়ি করতে লাগলো। এবং আমি তাড়াতাড়ি ছিটকিরি খুললাম আর সে ধাপিয়ে বের হয়ে গেল। বের হয়ে বললো যে আমার দ্বারা এটা সম্ভব না, আমার শরীর এমনিতেই খারাপ, আমি আর পারবো না। তো 12তম দিন সে এই কাজটাকে টোটালি স্কিপ করলো এবং আমাদের টানা 12 দিনের যে এই কষ্ট এগুলো সব বিফলে চলে গেল। তো বেশ কিছুদিন আমাদের মধ্যে মানে এই বিষয়টা আমরা মাথা থেকে সরাই ফেলি। আমার বন্ধু প্রায় 3-4 দিন জ্বরে আক্রান্ত আছিল, বিছানায় পড়ে আছিল। তো প্রায় সপ্তাহখানিক পার হয়ে গেল, আমার বন্ধু সুস্থ হলো। তো আমাদের মাথায় আবারও সেই একই জিনিসটার ভূত ঢুকলো যে আমরা এই কাজটা করব। তো এবার সিদ্ধান্ত নেই যে আমি সাদিক মানে এই কাজটা আমি ফুলফিল করব। তো যথারীতিভাবে আমি সেই নিয়মকানুনগুলো ফলো করে ওয়াশরুমে গেলাম। গিয়ে আমি সেই কাজগুলোকে নিয়ম মাফিক করতে লাগলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, এমন করে প্রায় 8 দিন আমি খুব নর্মালি
কাজগুলো করে ফেললাম। এবং নবম দিন যখন আমি সেই বাথরুমে যাই, তো সেদিন আমার সাথে ঘটতে লাগলো ঠিক একই রকম ঘটনা। মনে হচ্ছিল যে আমাকে ফলো করে কিছু একটা ঘুরতেছে, বা আমার কানে কেউ কিছু ফিস ফিস করে বলার চেষ্টা করতেছে। এবং বাথরুমের কল অটোমেটিক চালু হয়ে যাচ্ছিল, পানি পড়তেছিল, মগ পড়তেছিল, বাথরুমের জিনিসপাতি এদিক সেদিক পড়তেছিল। তো আমি মনে বেশ একটা সাহস রাখি এবং আমি আমার কাজ পরিপূর্ণ করে আমি সেদিন বের হয়ে যাই। 10 নম্বর দিনেও আমার সাথে একই রকম ঘটনা ঘটলো। 11 নম্বর দিন একই রকম ঘটনা ঘটতে লাগলো। এখন প্রতিদিন ঘটনা সেমভাবে আমাকেই সেই জিনিসটা আমাকে ভয় দেখাতে লাগে। তো 12তম দিন, তো দুঃখজনকভাবে আমার বন্ধুর যেভাবে জ্বর আসলো, আমারও সেম একইভাবে জ্বর আসলো, শরীর খারাপ করতে লাগলো। তো তখন আমরা বুঝতে পারলাম যে সম্ভবত সেখানে উপস্থিত জিনিসগুলাই আমাদের শরীরের এভাবে ক্ষতি করতেছে। এখন এই বিষয়ে আমরা আমার সেই মাদ্রাসার বড় ভাইকে যে জিজ্ঞাসা করবো, সেই সাহসটা আমরা পাচ্ছিলাম না। কারণ সে প্রথমে আমাদেরকে নিষেধ করছিল যে এই ঘটনা সে আমাদেরকে এক শর্তেই শেয়ার করবে, যদি আমরা এগুলো করার জন্য তাকে ফোর্স না করি বা আমরা যেন না করি। তো আমরা অলরেডি তাকে এই কথা গোপন রেখে আমরা এই কাজগুলো করতেছিলাম। তো আমি এই বিষয়ে আমরা বড় ভাইয়ের সাথে আর শেয়ার করতে পারি নাই। 13 নম্বর দিন আমার সাথে বেশ ভয়াবহ ঘটনা ঘটলো। আমাকে রীতিমতো ধাক্কা দেওয়া থেকে শুরু করে কানে ফিস ফিস করা, মানে সে জিনিসটা যতভাবে চাচ্ছে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে লাগলো। তবে কিছুটা ভয় আমার লাগতেছিল, তো আমি এটা কোনোভাবেই বুঝাতে দিতে চাচ্ছিলাম না। তো এখন আসলো 14তম দিন। তো সেদিনকে আমার মানে রুমে যে 5-6 জন, তারা প্রত্যেকে আমাদের ঘটনা জানতো। তো আমরা সবাই জানি আজ 14তম দিন, আজ কিছু একটা ঘটবে। তো সবাই খুব আগ্রহের সাথে এবং ভয়ের সাথে এবং মানে প্রস্তুতির সাথে সবাই বাইরে বসেছিল। আমি অজু টজু করে সুন্দর মতো আমি বাথরুমে ঢুকে গেটটা লাগাই এবং বাইরের থেকে নির্দেশ দেই যে লাইটটা অফ করে দিতে। তো আমি আমার কার্যক্রম প্রতিদিনের মতো শুরু করলাম এবং ঠিক আমি আয়নার সামনে দাঁড়াই। তো একটা সময় বাথরুমের পরিবেশটা হয়ে গেল পুরা মানে নিস্তব্ধ আর ঠান্ডা। এতটা পরিমাণ হাড় হিম করা ঠান্ডা লাগতেছিল যে মনে হচ্ছিল যেন বাথরুমে কেউ এয়ার কুলার বা এসি ছেড়ে দিচ্ছে। এতটা পরিমাণে মানে আমি লিটারেলি তখন কাঁপতেছিলাম যে এতটা ঠান্ডা হলো কি কারণে। তো আমার শর্ত ছিল যে আমার চোখ মাস্ট বি বন্ধ থাকা লাগবে। আমি চোখ বন্ধ ছিলাম। তো একটা সময় একবার আমার ডান কানে আর একবার আমার বাম কানে ফিস ফিস করে কিছু কথা বলতে লাগলো এবং কথাগুলো ছিল সম্পূর্ণ আরবি ভাষায়। সে আমার সাথে কথা বলতে লাগলো। আমি বেশ ভয় পেতে লাগলাম এবং একটা সময় সে আমার নাম ধরে ডাক দিল এবং সেই কিতাবের শর্ত অনুযায়ী ছিল যে সেই জিনটা যখন নাম ধরে আমাকে ডাক দিবে তখনই আমি আমার চোখ খুলতে পারবো। তো মনের মধ্যে কোনো রকমভাবে ভয় আমি আনতেছিলাম না, কারণ সে জিনটা যদি চুল পরিমাণ টের পায় যে আমি ভয় পাইতেছি বা আমার মনে ভয় কাজ করতেছে, তাহলে সে আমার উপর আসর করবে। তো আমি নিজেকে অন্য ধ্যানে মগ্ন রেখে আমি যখন চোখটা খুলি, মানে আমি মেন্টালি খুব প্রিপারেশন নিয়েছিলাম যে যতই ভয়াবহ হোক, যত যাই হোক, আমি ভয় পাবো না। তবে আমার যখন প্রথমবার নজর আমার বাথরুমের গ্লাসের দিকে পড়লো, আমি দেখলাম পিছে একটি মানুষের আকৃতির অবয়ব, ঠিক আমার থেকে আমার হাইট ছিল 5 ফুট 7। তো সেই জিনিসটার হাইট ছিল অলমোস্ট 6.5 ফুটের মতো, এরকম লম্বা চিকন। তো আমি যখন গ্লাস দিয়ে আমার নজর উপরের দিকে আমি করলাম, তো ওই টাইমে আমি মানে অন্ধকারে আমি জাস্ট অবয়বটা দেখতে পাচ্ছিলাম। কেমন জানি ওই সময় বাথরুমে একটা নিমনিমে একটা আলোক সৃষ্টি হলো।
আলোটা কোথার থেকে আসতেছে সেটা আমি বলতে পারি না, বাট একটা আলো সৃষ্টি হলো। আমি যখন গ্লাস দিয়ে তাকালাম, দেখলাম একটা মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে, তবে সেই মানুষটির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটা শরীর পশমে আবৃত। আর এই পশমটা কোনো সাধারণ কোনো পশমের মতো না, মনে হচ্ছিল যেন তার সম্পূর্ণ শরীরটি কাঁটায় আবৃত। এবং তার এমন বিভৎস চেহারা, মানে আমি সেখানে দাঁড়িয়ে অলমোস্ট আমার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। এবং সেই মুহূর্তে জিন আমাকে আরবিতে কিছু কথা জিজ্ঞাসা করে, যেটা মানে সে আমাকে বলতে চাচ্ছিল যে তুমি কেন আমাকে ডাকতেছো, কি কারণ। তো আমি কথাটা বলতে গিয়ে আমি তাকে এতটা পরিমাণে ভয় পাই, মানে আমি আমার জীবনও এই ধরনের ভয়াবহ জিনিস আমি আমার জীবনও দেখি নাই। আমি এতটা ভয় পাই যে আমার কথার টোনে সে মানে ফুললি বুঝে যায় যে আমি তাকে দেখে ভয় পেয়েছি। এবং সেই মুহূর্তে আমার সাথে ঘটে আমার লাইফের সব থেকে ভয়াবহ একটি ঘটনা। সেই জিনিসটি আমার ঘাড়ে ভার করে বসে এবং দুই হাত দিয়ে আমার ঘাড়ে প্রচণ্ড জোরে চাপ দিয়ে ধরে। আমি যে চিৎকার করব সেই সুযোগটা আমি পাচ্ছিলাম না, কারণ সে আমার ঘাড়ে ধরছে কিন্তু আমার গলা দিয়ে একটা চুল পরিমাণ শব্দ বের হইতেছিল না। আমি সোজা আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি এবং দাপাদাপি করতেছি। আমি কোনোভাবে ওই জায়গার দিকে নড়তে পারতেছিলাম না। আমি যে গেটে একটা নক করব যে তারা বাইরে থেকে আমাকে বের করে নেবে, আমি সেটা কোনোভাবে পারতেছিলাম না। একটা সময় সে আমার উপর আরও চেপে বসে এবং আমার ওই মুহূর্তে মনে হইতেছিল যে আমার কাঁধে কোনো 200 বা 250 কেজির কিছু একটা আমার কাঁধে বসে আছে। আমার মেরুদণ্ড মনে হচ্ছিল যেন এখনই ভেঙে যাবে। আমি প্রচণ্ড চেষ্টা করি দোয়া দুরুদ পড়ার, কিন্তু কোনোভাবেই সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। এবং একটা সময় সেই জিনিসটা আমার পিঠে এমন জোরে একটি আঁচড় বসালো যে মনে হচ্ছিল যে সে ব্লেড দিয়ে আমার পিঠে দাগ টানতেছে। এবং এক পর্যায়ে সে আমার পিছন থেকে এমন জোরে টান মারে যে আমি ছিটকে গিয়ে বাথরুমের কলের সাথে আঘাত পাই এবং সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। এবং পরবর্তীতে যখন আমি আমার নিজের হুঁশ ফিরে পাই, তখন আমি আমার নিজেকে আমি আবিষ্কার করি আমার মাদ্রাসার বেডে। চারদিকে মানুষ এবং বড় হুজুর সহ প্রত্যেকে আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। তখন আর এই কথা আমাদের মধ্যে গোপন রইল না। মাদ্রাসার প্রত্যেকটা মানুষ এই ঘটনা জেনে যায় এবং তারা আমার কাছ থেকে জানতে চায় সেখানে কি আমার সাথে ঘটেছিল, এবং আমি সেদিনের সম্পূর্ণ ঘটনা তাদেরকে খুলে বলি। এবং আমিও তাদেরকে জিজ্ঞাসা করি তারা কিভাবে আমাকে কোন অবস্থায় পেলে, এবং তাদের বাক্যমতে আমি জানতে পারি যে আমি যখন বাথরুমে কলের সাথে প্রচণ্ড জোরে আঘাত পাই, তো বাইরের মানুষ তারা বুঝতে পারে যে নিশ্চয়ই আমার সাথে অ্যাবনর্মাল কিছু একটা ঘটতে চলেছে। তো তারা সঙ্গে সঙ্গে বাথরুমের গেট খুলে এবং দেখে আমি বাথরুমের মেঝেতে সেন্স হারিয়ে পড়ে আছি। তো তারা আমাকে ধরাধরি করে এনে পানি টানি দিয়ে আমার জ্ঞান ফেরায়। তো এইটা নিয়ে মাদ্রাসার হুজুররা এবং বড় ভাইরা প্রচণ্ড রাগান্বিত হয় আমাদের উপরে এবং আমাদেরকে মানে পরিষ্কারভাবে সতর্ক করে দেয় যে আমরা যেন এই ধরনের কাজ পুনরায় কোনোদিন না করি। এবং আমাদের হুজুর আমাদেরকে আমাদের ওস্তাদ খুব ভালোভাবে একটি আমাদের ক্লাস নেয়। সেদিন আমাদেরকে বোঝানো হয় যে ইসলামের দৃষ্টিতে জিন বশ করা বা জিনকে কাজে লাগিয়ে কিছু করা সম্পূর্ণ গুনাহের কাজ। জিন বশ করা হচ্ছে একটি গুনার কাজ, কাইন্ড অফ তাদেরকে দিয়ে কাজ করানো হারাম। তো এই ধরনের ঘটনাই আমি শুনছিলাম। তো মাদ্রাসার লাইফ আমার বেশি দিন ছিল না, এখান থেকে আমি মুভ করে চলে আসি। তো এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা। তো এটাই ছিল সাদিক ভাইয়ের সাথে ঘটে যাওয়া সেই ভয়াবহ একটি ঘটনা জিন নিয়ে। আশা করি আপনাদের ঘটনাটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি আমাদের ঘটনাগুলো সবসময় আপনাদেরকে ভালো লাগে
তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো যায়। তো আজ আর নয়, আজ আপনাদের থেকে আমি সজীব বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে পরবর্তী ঘটনা শোনার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন এবং সাবধান থাকবেন এই রহস্যময় দুনিয়া হতে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতামণ্ডলীগণ, দেশ ও দেশের বাহির হতে যে যেখান থেকে আপনারা আমাদেরকে শুনছেন তাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ভৌতিক রহস্যের স্বাগত জানাচ্ছি। আমি সামিউর রাতুল। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভৌতিক ঘটনা ছোট থেকে বড় সকলের মাঝেই এই বিষয় নিয়ে কৌতূহল আমাদের সকলের মাঝেই থাকে। এই সকল কৌতূহলের জন্য অনেকের কাছে কোনো না কোনো ধরনের ভৌতিক ঘটনা জানা থাকে। আপনাদের এরকম সত্য ভৌতিক ঘটনা জানা থাকলে আমাদেরকে পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর জন্য ডেসক্রিপশনে থাকা ইমেল অথবা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারের মাধ্যমে আমাদের সাথে আপনাদের জানা ভৌতিক ঘটনা শেয়ার করতে পারেন। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমাকে পাঠিয়েছেন রাহাত ভাই ইমেলের মাধ্যমে। রাহাত ভাইয়ের নিজের সাথে ঘটেছিল ঘটনাটি। প্রায় 14 বছর আগের ঘটনা এটি। তখন তিনি এসএসসি পরীক্ষা শেষ করে ছুটি কাটাতে তার দাদির বাড়ি গিয়েছিলেন। দাদির বাড়ি যাওয়ার পর সেখানে তার যে বন্ধু বান্ধবের সার্কেল ছিল তাদের সাথে অনেক দিন পর আড্ডা হলো। এই আড্ডার মাঝখানে তার এক বন্ধু ছিল, শিহাব নাম তার। সে রাহাত ভাইকে বলল, ফরিদপুরের মধ্যে একটা রাজবাড়ি আছে, ওখানে একটা আন্তারকোটা আছে যেটা মাটির নিচে 7 তলা আছে। সেখানে চল, আগামীকাল সকাল সকাল রওনা দিই, তারপর ঘুরে আসি। রাহাত ভাইয়ের কাছেও ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো এবং সেও রাজি হলো এবং বাকি সব বন্ধুরাও রাজি হলো। তো যেই কথা সেই কাজ। ভোর হওয়ার পর পর তারা সবাই সে জায়গার উদ্দেশ্যে রওনা দিল। সকাল 10টার মধ্যে সবাই সেখানে পৌঁছে গেল। গ্রামটা একদম থমথমে এবং নীরবতার পরিবেশ ছিল। সেখানে গিয়ে তারা কোনো মানুষ লোকজনদের দেখতে পেল না। কিছু দূর এগোনোর পর একটা চায়ের দোকান দেখতে পেল তারা। তারা সেখানে গিয়ে বসলো। দেখলো একটা বৃদ্ধ মুরব্বী চা বানাচ্ছিল। চা দোকানে গিয়ে তারা বসে চা চাইলো। মুরব্বী লোকটি তাদের দেখে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কোথা থেকে এসেছো? তারা বললো, যশোর থেকে এসেছি। সে মুরব্বী আরো জিজ্ঞেস করলো, এখানে কি করতে এসেছো? তারা বলল, এখানে একটা আন্ধারকোটা আছে, সেটা দেখতে আসছি। তখন সে চা দোকানদার মুরব্বী লোকটি তাদের বলল যে এই জায়গাটা ভালো না, তোমরা এখনই এখান থেকে চলে যাও। রাহাত ভাই এবং তার বন্ধুরা চা খাওয়া শেষ করে সবাই সেই দোকান থেকে দূরে সরে এসে বলতে লাগলো, এত দূর পর্যন্ত এসে না ঘুরে ফেরত যাব নাকি? চল ঘুরে আসি, সেই আন্ধারকোটার ভিতর থেকে কিছু হবে না। তারপর তারা সেখানে গেল। গিয়ে সেই বাড়ির ভিতরে গিয়ে দেখলো তারা অনেক বড় বাড়ি। বাড়ির ভিতরে রুমগুলো অনেক বড় বড়। রাহাত ভাইয়ের যে বন্ধু ছিল শিহাব, সে আরো আগে কয়েকবার গিয়েছিল এই জায়গায়। সে তাদেরকে দেখাচ্ছিল এটা রাজার রুম, এটা রানীর রুম, এরকম করে দেখাচ্ছিল। তারপর তারা সেই জায়গার চারদিকগুলো ঘুরতে ঘুরতে এমন একটা জায়গা আসলো যেটা সে বাড়ির একদম মাঝখানের জায়গা, চারপাশে রুম এবং মাঝখানে ফাঁকা জায়গা। সেখানে তারা দেখতে পেল একজন বৃদ্ধ মহিলা, 70-80 বছর বয়স হবে। বৃদ্ধ মহিলাটি তাদের দেখে বলল, তোমরা কোথা থেকে আসছো? তারা বলল, যশোর থেকে। তখন সেই বৃদ্ধ মহিলা তাদের বলল, এখানে কেন আসছো? এই জায়গা ভালো না, চলে যাও এখান থেকে। তখন রাহাত ভাই বলল, এই তো 5 মিনিট, আরেকটু ঘুরেই চলে যাব। তখন সে বৃদ্ধ মহিলা রেগে গিয়ে ভয়ঙ্কর চাহনি দিয়ে বলল, না, তোমাদের বলেছি এখনই চলে যাও এখান থেকে। সেই বৃদ্ধ মহিলার চাহনি দেখে তারা সব বন্ধুরাই ভয় পেয়ে গিয়েছিল। একদম দিনের সময়ও তারা অন্যরকম ভয় পেয়ে গিয়েছিল। তারপর রাহাত ভাই বলল, আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। তারা যখন সে বাড়ি থেকে বের হলো তখন সেই বন্ধু শিহাব বলল, আরে ভাই দূর, ও কিছু না, চল পেছনের একটা রাস্তা আছে সেখান দিয়ে ঘুরে যাব। তারপর তারা সে বাড়ির পেছনের গেট দিয়ে সে বাড়িতে আবার ঢুকলো। বাড়ির ভিতর ঢুকে তারা একটি সিঁড়ি পেল। সেই সিঁড়ি দিয়ে তারা দোতলায় উঠলো। পুরো বাড়িটি যেহেতু পরিত্যক্ত ছিল, যার ফলে অনেক লতা পাতা জমেছিল, ফলে মাথা নিচু করে এক রুম থেকে অন্য রুমে যাওয়া দরকার পড়ছিল। এভাবে তারা বাড়িটি 2য় তলা ঘুরতে লাগলো। তারপর তারা এমন একটি রাস্তায় আসলো যেখানে একজন করে যাওয়া লাগবে। বলা যায় একদম সরু চিপা একটি রাস্তা।
তারপর তারা সবাই একজন একজন করে সেই রাস্তা ক্রস করতে লাগলো। সবার শেষে পড়ে গিয়েছিল রাহাত ভাই। সবাই সেই সরু চিপা রাস্তা ক্রস করার পর যখন রাহাত ভাই সেই রাস্তাটি ক্রস করবেন, তখন রাহাত ভাইয়ের বাম হাতের বুড়ো আঙ্গুলে কে যেন হাত ধরেছে এবং হাতটি খুব ঠান্ডা ছিল। ধরার পর সে হাতের দিকে তাকিয়ে দেখলো যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, বয়স 4-5 বছর হবে, লাল একটা জামা পরে আছে, তার দিকে তাকিয়ে হাসছিল। তারপর সে যখন তার বন্ধুদের দিকে তাকালো, তখন সে দেখলো তারা তাকে রেখে চলে যাচ্ছিল। তখন রাহাত ভাই তার বন্ধুদেরকে ডাক দিল। তখনও সেই পিচ্চি মেয়েটি তার দিকে তাকিয়েছিল এবং হাত ধরে রেখেছিল। রাহাত ভাই তাকে বলল, কে তুমি, এখানে কি করো, বাসায় যাও পিচ্চি মেয়ে। এই বলে সে তার হাত থেকে পিচ্চি মেয়েটির হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে পিচ্চি মেয়েটি এত শক্ত করে তার হাত ধরে রেখেছিল যে সে তার হাত সহজেই ছাড়াতে পারছিল না। তারপর রাহাত ভাইয়ের বন্ধুরা আবার যখন তার কাছে এসেছিল, তখন সে বাচ্চাটির কাছ থেকে জোর করে হাত টান দিয়ে সেই মেয়েটির হাত থেকে তার হাত ছাড়ালো। তখন তার এক বন্ধু এসে তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তখন রাহাত ভাই বলল যে দেখ, আমার পেছনে একটা পিচ্চি মেয়ে আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। এই বলে পিছনে তাকিয়ে দেখলো যে সে মেয়েটি সেখানে আর নেই। রাহাত ভাই অবাক হয়ে বলল যে এই মেয়েটি এত তাড়াতাড়ি এখান থেকে কিভাবে গায়েব হয়ে গেল। তারপর তার বন্ধুরা দেখলো যে রাহাত ভাইয়ের আঙ্গুল হালকা কেটে গেছে। তখন তারা সবাই চিন্তা করলো যে এই জায়গা থেকে এখন ব্যাক করা যাক। তারপর তারা সেখান থেকে ব্যাক করে বিকালের দিকে বাড়িতে এসে পৌঁছালো। বাড়িতে আসার পর রাহাত ভাই দেখলো তার আঙ্গুলটা ফুলে গেছে। তার আঙ্গুলের 4টা নখের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে সারা রাত আঙ্গুলের ব্যথায় এবং যন্ত্রণায় ঘুমাতে পারেননি। তার পরের দিন এলাকার পরিচিত এক বড় হুজুরকে দেখালো এবং তার সাথে ঘটনা বলেছিল। হুজুর বলল যে আর কাউকে বলেছো এই ঘটনা? তখন রাহাত ভাই বলল যে না, আর কাউকে বলিনি। হুজুর বলল যে আর কাউকে এই ঘটনা যেন না বলে। ওই দিন বিকালে তার বন্ধু শিহাব বলল যে আজ রাত তাদের বাসায় কেউ নেই, তাদের বাসায় সবাই মিলে মিশে থাকবো, আড্ডা দিব। রাহাত ভাইও রাজি হলো। তারপর তারা শিহাবের বাড়িতে রাত 1টা পর্যন্ত অনেক আড্ডা দিল, খাওয়া দাওয়া করলো। তারপর সবাই ঘুমাতে গেল। তখন রাহাত ভাই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য সবাইকে বলল, তোরা সবাই থাক, আমি ওয়াশরুম থেকে আসছি। বাড়ির বাইরে ছিল ওয়াশরুম। ওয়াশরুমে যাওয়ার সময় ঘর থেকে যখন তিনি বের হলেন, বাড়ি থেকে বের হয়ে ওয়াশরুমে গিয়ে কাজ সেরে বের হওয়ার পর তার চোখ একটি জায়গায় আটকে গেল। সে দেখতে পেল শিহাবদের বাসার পাশে একটি তাল গাছ ছিল। সেই তাল গাছে একটি পা এবং আরেকটি পা হচ্ছে ঠিক তার থেকে 300 মিটার উজানে আরেকটি শিমুল গাছে পা দিয়ে একজন বিশাল আকৃতির মানুষ দাঁড়িয়ে আছে। সেটি এতটাই বিশাল আকৃতির ছিল যে সেই অবয়বটির মুখ দেখা যাচ্ছিল না। এটি দেখে রাহাত ভাইয়ের অবস্থা খারাপ হয়ে সে সেখানে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান হারানোর পর যখন রাহাত ভাইয়ের বন্ধুরা দেখলো যে প্রায় 30-40 মিনিট হওয়ার পরও রাহাত ভাই তাদের ঘরে ফিরে যাচ্ছে না, তখন তার বন্ধুরা ঘরের থেকে বের হলো এবং খুঁজতে লাগলো যে কোথায় গেল রাহাত ভাই। তারপর তারা আশেপাশে কোথাও খুঁজে যখন রাহাত ভাইকে পেল না, তখন তারা সেই বড় হুজুরের কাছে গিয়ে বলল এই ঘটনা, রাহাতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর তখন আন্দাজ করেছিল যে শিমুল গাছের উপর থাকতে পারে রাহাত। হুজুর সঠিক আন্দাজ করলো, ঠিকই রাহাত শিমুল গাছের উপরে বসেছিল। শিমুল গাছটিও ভালো বড় ছিল, 2-3 তলা সমান উচ্চতার ছিল। তারপর সেই বড় হুজুরের সাথে যে ছাত্ররা ছিল তারা অনেক কষ্ট করে রাহাত ভাইকে গাছ থেকে নামানোর পর তারা দেখে যে রাহাত ভাইয়ের গা থেকে মাথা পর্যন্ত সব জায়গা রক্তাক্ত হয়েছিল। শিমুল গাছে প্রচুর পরিমাণ কাঁটা থাকে, যার ফলে রাহাত ভাইয়ের এরকম অবস্থা হয়েছিল। তারপর সেখান থেকে রাহাত ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরের দিন বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে আসার পর রাহাত ভাইয়ের জ্ঞান ফিরেছিল 1 দিন পর। জ্ঞান ফেরার পর সে আস্তে আস্তে সুস্থ সবল হয়ে যান। জ্ঞান ফেরার পর হুজুর তাকে সঠিকভাবে ঝাড়ফুঁক করে দিলেন এবং একটি তাবিজ বানিয়ে দিলেন এবং বলেছিলেন যে এটি তার কোমরে যেন 1 বছর লাগিয়ে রাখে, এর আগে যেন না খুলে ফেলে, তাহলে সমস্যা হতে পারে। তারপর তার সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল রাহাত ভাইয়ের সাথে ঘটা ভৌতিক ঘটনাটি। বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিচার হিসেবে নিয়োজিত আছেন এবং সুস্থ সবল জীবন কাটাচ্ছেন।
প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আশা করছি আমার এই ছোট্ট ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ঘটনাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকার আহ্বান রইল। এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।